আসসালামু আলাইকুম। এই ক্লাসটি ইন্টারমিডিয়েট পর্যায়ের যারা ফার্স্ট ইয়ারে পড়তেছো তাদের জন্য। অবচয় সংক্রান্ত যে একটি ক্লাস অলরেডি তোমাদের দেওয়া হয়েছে, আজকে হবে অবচয়ের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণটা বের করা যায় এবং সেটা কিভাবে জাবেদা এবং আর্থিক অবস্থার বিবরণীতে তার চিত্র উপস্থাপন করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, চলো ক্লাসটি শুরু করি। আজকের টপিকটা হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয়। ইতোমধ্যে তোমাদের যে অবচয় সংক্রান্ত অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়ের যে একটি ক্লাস অলরেডি দেয়া আছে, সেই ক্লাসটি পূর্বে দেখে নিও। সেক্ষেত্রে তোমাদের জন্য এই ক্লাসটি বুঝতে সহজ হবে। দেখো, সরলরৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয় বের করতে চাই অর্থাৎ বার্ষিক অবচয় বের করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটা দরকার হবে। যদি বছর দেয়া থাকে অর্থাৎ যদি অবচয়ের হার না দেয়া থাকে, যদি আয়ুষ্কাল দেওয়া থাকে বা বছর সংখ্যা দেয়া থাকে, তাহলে আমাদের প্রথম সূত্রটা ব্যবহার করে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণটা বের করব। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অর্থাৎ একটি সম্পদ যত টাকা দিয়ে ক্রয় করবা এবং তার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো হবে সব মিলে হয় ক্রয় মূল্য, এবং তা থেকে ভগ্নাবশেষ মূল্য বা ধাতু মূল্য, অর্থাৎ আয়ুষ্কাল শেষে যে মূল্যে আমরা সম্পদটা বিক্রি করতে পারবো, এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এবং আয়ুষ্কাল যেটা থাকবে, একটা আয়ুষ্কাল অঙ্কে দেওয়া থাকবে, সেই আয়ুষ্কাল দেওয়া থাকলে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বার্ষিক অবচয় বের হয়ে যাবে। আর যদি দেখো কোনো অঙ্কে আয়ুষ্কাল দেয়া নেই, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আয়ুষ্কাল না দেয়া থাকলে আমাদের অবশ্যই অবচয়ের হার বের করে নিতে হবে। তবে কমরা সমাঞ্জের পদ্ধতিতে অবশ্যই বছর দেয়া থাকলেও আমাকে অবচয়ের হার বের করে নিতে হবে, কারণ কমরা সমাঞ্জের পদ্ধতিতে অবশ্যই অবচয়ের হার দরকার এবং সেই অবচয়ের হার অ্যাপ্লাই করেই আমাদের বার্ষিক অবচয় বের করা হয়। তবে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের বছর না দেয়া থাকলে আমরা নিম্নের 2 নম্বর সূত্রটি ইউজ করতে পারবো, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন অবচয়ের হার। তবে অবচয় ভগ্নাবশেষ মূল্য বাদ না দেওয়ার পদ্ধতিতে ক্রয় মূল্য উপর সরাসরি অবচয়ের হার কাটলেও অবচয় বের হবে, তবে উত্তরের একটু ভিন্নতা আসবে। তো এটা হলো আমাদের সরলরৈখিক পদ্ধতির যে বেসিক যে সূত্র, এটা আমাদের দরকার হবে। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিও বা দেখে নিও, বারবার অঙ্ক করলে দেখা যাবে সূত্রটা তোমাদের আত্মস্থ হয়ে যাবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, সরলরৈখিক পদ্ধতির অবচয়ের আমরা একটা অঙ্ক নিয়েছি। দেখো, অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছে। 2020 সালে অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 2020 সালের 1 মার্চ তারিখে 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে এবং 20,000 টাকার পরিবহন ব্যয় এবং 30,000 টাকার সংস্থাপন ব্যয় প্রদান করা হয়। অর্থাৎ একটা মেশিন ক্রয় করা হয়েছে 5 লক্ষ টাকা দিয়ে এবং সেটি বহন করে, অর্থাৎ তোমার কারখানা বা তোমার ব্যবসায় আনতে তোমার খরচ হয়েছে 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয়, অর্থাৎ এই মেশিনটি সেট করার জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য যে আমরা ব্যয় করেছি তার পরিমাণ হচ্ছে 30,000 টাকা, এটাকে বলা হয় সংস্থাপন ব্যয়। মেশিনের আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয়েছে 50,000 টাকা, অর্থাৎ 10 বছর পর যখন আয়ুষ্কাল শেষ হয়ে যাবে এই মেশিনটি 50,000 টাকায় বিক্রি করা যাবে। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে 31শে ডিসেম্বর তারিখে তাদের হিসাব শেষ হয়। তবে মনে রেখো, যদি 31 ডিসেম্বর তারিখে এটা শেষ হওয়ার কথাটা নাও বলে, স্বাভাবিকভাবে আমাদের ধরে নিতে হয় যে বছর শেষে প্রত্যেকটা হিসাব ক্লোজ করতে হয়। আমাদের এটা ছিল একটা বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ডে। দেখো, এই বোর্ড কোশ্চেনে ক নাম্বারে যেটা বলা হয়েছে, মেশিনের অবচয়যোগ্য মূল্য কত। অবচয়যোগ্য মূল্য কত, অবচয়যোগ্য মূল্যের একটা সূত্র আছে। এটা আমি বললাম যে পূর্বের ক্লাসটি দেখে নিও, ওখানে সূত্র নিয়ে আলোচনা করা আছে। তো আমি তোমাদের এখানে আবার মনে করিয়ে দিচ্ছি যে অবচয়যোগ্য মূল্য বলতে একটা মেশিন ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে অংশটুকু থাকে, অর্থাৎ তার আয়ুষ্কালে যতটুকু অবচয় হয়ে যাবে সেটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য।
2 নাম্বারটাতে যেটা বলা হয়েছে 20 এবং 21 সালের জাবেদা দাখিলা দাও। আমাদের 2 বছরের জাবেদা চেয়েছে। 20 ও 21 সালের বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন সংক্রান্ত তথ্যাবলীর উপস্থাপন করে দেখাতে বলছে। অর্থাৎ এটা আর্থিক বিবরণীতে কিভাবে পোস্টিং দিতে হবে এবং বিশদ আয় বিবরণীতে কিভাবে পোস্টিং দিতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে পোস্টিং দিতে হবে এটা আমাদেরকে দেখাতে বলছে। তো যাই হোক, আমরা প্রথমে ক নাম্বারটা শুরু করি। দেখো, মেশিনের অবচয়যোগ্য মূল্য, যেটা আমি তোমাদের বললাম যে অবচয়যোগ্য মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলেই পাওয়া যাবে। দেখো, আমরা সমাধানটা শুরু করি। ক নাম্বারে যে সমাধানটা হবে সেটা হলো অবচয়যোগ্য মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হবে। তবে ক্রয় মূল্যটা কিভাবে বের করতে হবে? সাধারণত আমরা একটা মেশিন যত টাকা দিয়ে ক্রয় করি সেটাই ক্রয় মূল্য হয়। তবে তার সাথে যদি আনুষঙ্গিক আরও খরচ থাকে, ওই খরচগুলো যোগ করতে হবে। যোগ করে যে টাকাটা হবে সেটাই হবে ক্রয় মূল্য। যেমন দেখো, এখানে পরিবহন ব্যয় দেওয়া আছে 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় দেওয়া আছে 30,000 টাকা। আমরা 50,000 টাকার সাথে এই 20,000 এবং 30,000 টাকা যোগ করলে আমাদের বের হয়ে যাবে ক্রয় মূল্য। তবে যদি কোনো বিমা খরচ থাকে বা লাইসেন্স খরচ থাকে, এগুলা কিন্তু যোগ করা যাবে না। দেখো, আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে নিলাম যে ক্রয় মূল্য, অর্থাৎ এটাকে সি দ্বারা প্রকাশ করতে পারো তোমরা। ক্রয় মূল্য ইকুয়াল টু মেশিন ক্রয় প্লাস পরিবহন খরচ প্লাস সংস্থাপন ব্যয়, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য 5,50,000 টাকা। তো আমরা এখন ক্রয় মূল্যের এখানে মানটা বসিয়ে দিই। দেখো, ক্রয় মূল্য 5,50,000, একটা শূন্য কম দেওয়া আছে, ধরে নিও তোমরা 5,50,000 মাইনাস 50,000, তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য দাঁড়াবে 5 লক্ষ টাকা। অর্থাৎ একটি মেশিন ক্রয় করেছো 5,50,000 টাকা দিয়ে এবং 10 বছর ব্যবহার করার পর মেশিনটি তুমি ধাতু মূল্যে বা ভাঙড়ি মূল্যে বা ভগ্নাবশেষের যে মূল্য, সেই মূল্যে তুমি পাবা কত টাকা? 50,000 টাকা। তাহলে এই মেশিনটা ব্যবহারের ফলে তোমার 10 বছর ধরে মোট অবচয় হয়ে যাবে 5 লক্ষ টাকা। অর্থাৎ 5,50,000 টাকা দিয়ে কিনতেছো, 10 বছর পর তুমি 50,000 টাকা ব্যাক পাচ্ছ। তাহলে টোটাল অবচয় হয়ে গেছে 10 বছর মিলে 5 লক্ষ টাকা। এটাকেই বলা হয় অবচয়যোগ্য মূল্য। এখানে দেখো যে 5 লক্ষ টাকা যে আমাদের 10 বছরের অবচয় ছিল, এখন এই 5 লক্ষ টাকা থেকে যদি আমি আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার বার্ষিক অবচয় স্বাভাবিকভাবে বের হয়ে যাবে। তো যাই হোক, আমাদের খ নাম্বারে যেটা বলা হয়েছে আমরা সেটাতে যাই। খ নাম্বারে বলা হয়েছে 20 এবং 21 সালের জাবেদা দাখিলা দাও। ইতোমধ্যে তোমাদের বোঝানো হয়েছে পূর্বের ক্লাসে, যখন সম্পদ কেনা হবে তখন অবশ্যই ক্রয়ের জাবেদা দিতে হবে। তবে যদি আর কিছুই বলা না থাকে, প্রত্যেক বছর শেষে আমাদের অবচয়ের জাবেদা দিতেই হবে। এই জন্য আমাকে, যেহেতু ক্রয় সংক্রান্ত তথ্য অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া আছে যে ক্রয় কত টাকার করা হয়েছে, আমরা বেরও করে নিচ্ছি ক্রয় 5,50,000 টাকার করা হয়েছে, কিন্তু এখানে অবচয় সংক্রান্ত কোনো কিছু বলা হয়নি, অর্থাৎ অবচয়ের জাবেদা দিতে হবে এরকম কথা বলা হয়নি। কিন্তু আমাকে প্রতি বছর শেষে অবশ্যই 31 ডিসেম্বর তারিখে অবচয়ের জাবেদা লিখতেই হবে। একটি সমন্বয় জাবেদা লিখব, যেটা অবচয়ের যে সমন্বয় জাবেদাটা হয় সেটা লিখব, আর একটি ক্লোজিং এন্ট্রি লিখব, অর্থাৎ সমাপনী দাখিলা লিখব। তো এর জন্য যেহেতু আমরা অবচয়ের জাবেদা লিখবো, এই জন্য প্রথম 2 বছরের অর্থাৎ 20 এবং 21 সালের অবচয়টা আমাকে অবশ্যই বের করে নিতে হবে। তো দেখো, প্রথম বছরে অবচয়টা বের করব আমরা, একটু খেয়াল করো। আমরা প্রথমে 2020 সালের অবচয় বের করার জন্য দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিছি, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। পূর্বের স্লাইডেই যে সূত্রটা তোমাদের দেখিয়েছি। তো আমরা যদি এখন এটার মান বসাই, দেখো এটার মান বসিয়ে দিলাম, কিন্তু দেখো গুণন আমরা কি করেছি, 5,50,000 থেকে 5 লক্ষ টাকা মাইনাস করব অবশ্যই, তাকে 10 দিয়ে ভাগ করলেই কিন্তু উত্তর হয়ে যাবে। এটা হবে বার্ষিক অবচয়, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে স্বাভাবিকভাবে প্রতি বছর অবচয় সমান হয়। কিন্তু 20 সালে যখন আমি সম্পদটা ক্রয় করেছি তখন মার্চের 1 তারিখে ক্রয় করা হয়েছে, তাহলে মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত এই সম্পদটা তুমি 10 মাস ইউজ করেছো। আর এই 10 মাস ইউজ করার কারণে তুমি তো অবচয়, পুরো বছরের অবচয় দিবা না নিশ্চয়ই, যেহেতু তুমি 10 মাস ইউজ করেছো। এই জন্য আমাদের বার্ষিক অবচয় যেটা হয়, দেখো বার্ষিক অবচয় কিন্তু 50,000 টাকা হয়।
অর্থাৎ 5,50,000কে 50,000 দিয়ে মাইনাস করে 10 দিয়ে ভাগ করলে 50,000 হয়। তো সেই 50,000কে 12 দিয়ে ভাগ করবা, কারণ এখানে 12 মাসের আছে। মনে রেখো, যে কোনো টাকাকে আমরা পার্সেন্ট বা বছর দিয়ে ভাগ করলে সাধারণত 1 বছরের টাকা পাওয়া যায়, অবচয় পাওয়া যায়। তো সেই 50,000কে আমরা 12 দিয়ে ভাগ করে, যেহেতু আমাদের 10 মাস ব্যবহার করা হয়েছে মেশিনটি, এই জন্য আমরা 10 দিয়ে গুণন করে দিব। তাহলে আমাদের অবচয় হয়ে যাবে 41,667 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এটা গেল 2020 সালের অবচয়। এখন আমাকে 2021 সালের অবচয়টাও বের করে নিতে হবে, যেহেতু আমাদের 2 বছরের জাবেদা লিখতে হবে। দেখো, একইভাবে আমরা সূত্র লিখলাম, অর্থাৎ 21 সাল থেকে পরবর্তী যতগুলো বছর থাকবে, অর্থাৎ 21 সাল থেকে পরবর্তী যতগুলো বছর থাকবে, প্রত্যেকটা বছরেই কিন্তু আমাদের অবচয় হবে কত? অবচয় হবে ফুল বছরের অবচয় হবে, ফুল বছরের অবচয় হবে। তবে একদম লাস্টের যে বছরটা থাকবে, অর্থাৎ 9 বছর পরে 10 নম্বর বছরে, অর্থাৎ তোমার হচ্ছে তোমার যেহেতু এটা হচ্ছে মার্চে কেনা হয়েছে, একদম লাস্টের যে বছরটা হবে সেই বছরে অবশ্যই ওখানে তোমাদের পুরো বছরের অবচয় হবে না, যেহেতু আমরা এখানে 3 মাস পরে ক্রয় করেছি। তো দেখো, আমাদের 2021 সালের যে বার্ষিক অবচয় হবে সেটা স্বাভাবিকভাবেই হবে, অর্থাৎ মান বসিয়ে দিছি। এখানে কিন্তু আর 12 দিয়ে ভাগ করতে হবে না, বা কোনো সংখ্যা দিয়ে আর গুণন করতে হবে না, যেহেতু 2021 সাল আমি পুরো বছরই ব্যবহার করেছি। এই জন্য আমাকে অবচয় লিখতে হবে 50,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো, এটা সরলরৈখিক পদ্ধতিতে। একইভাবে অর্থাৎ 22 সালেও 50,000 হবে, 23 সালেও 50,000 হবে, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। তারপরে দেখো, আমরা এখন জাবেদা করব। যেহেতু আমাদের জাবেদা চেয়েছে, মূলত অবচয় বের করতে হয়েছে জাবেদা দাখিলা দেওয়ার জন্য, এই জন্য আমরা অবচয়টা আগে বের করে নিলাম। জাবেদার কলাম টানবো, দেখো কলাম টেনে ফেললাম, লিখে ফেলবা তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা বা সূত্র লিখতে পারো, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথমে আমাকে 2020 সালের জাবেদাগুলো দিতে হবে। মনে রেখো, যখন কোনো সম্পদ কিনবা, সেই সম্পদ যে তারিখে কিনবা সেই তারিখেই তোমাকে সম্পদ ক্রয়ের জাবেদা দিতে হবে। এই জন্য আমরা, যেহেতু সম্পদটা 2020 সালে আমরা মার্চের 1 তারিখে ক্রয় করেছি, এই জন্য 20 সালে আমরা প্রথমে ক্রয়ের জাবেদাটা দিব। মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, 5,50,000 টাকা। এটা কিন্তু আমরা ক্রয় সংক্রান্ত যে জাবেদাটা হয় সেটা আমি দিয়ে দিলাম। এখন এই 20 সালে কিন্তু আর কোনো সম্পদ ক্রয় করা হয়নি, সো আর ক্রয়ের জাবেদা দিতে হবে না। এখন কি করতে হবে? আমি বলেছি প্রতি বছর শেষে 31 ডিসেম্বর তারিখ, অর্থাৎ শেষ তারিখে, যেহেতু এখানে 31 ডিসেম্বর বলে দিছে, প্রতি বছর শেষে 31 ডিসেম্বর তারিখে আমাকে অবচয় এবং অবচয়ের জাবেদা এবং সমাপনী দাখিলার জাবেদা দিতে হবে। তো আমরা অবচয়ের জাবেদা লিখব। তাহলে অবচয়ের জাবেদা তোমরা কিন্তু অলরেডি এটা শিখে আসছো, 9 10 শিখছো, যে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এ দেখো 31 ডিসেম্বর তারিখে আমি লিখলাম অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো, অবচয়ের জাবেদায় এই জন্য আমরা আগেই টাকা বের করে রেখেছি। 2020 সালে আমাদের অবচয় হয়েছিল 41,667 টাকা। তো এটা প্রথম জাবেদা লিখলাম। আমি তো বলেছি যে প্রতি বছর 2টা করে জাবেদা দিব। সমাপনী জাবেদাটা দিব কিভাবে? দেখো, সমাপনী জাবেদাটা আয় সারাংশ বা আয় বিবরণী লিখতে পারো, নো প্রবলেম। আয় সারাংশ ডেবিট, আর অবচয়টা ডেবিটে ছিল প্রথম জাবেদায়, এখানে অবচয়টা ক্রেডিট হয়ে যাবে, যেহেতু আমি ক্লোজ করে দিব অবচয় হিসাবটাকে। তো আমাদের 2020 সালের কিন্তু 3টা জাবেদা হয়ে গেল, অর্থাৎ প্রথম ক্রয় করেছি এর একটা জাবেদা, এবং অবচয়ের যেহেতু 2টা জাবেদা হয়, সমন্বয় এবং ক্লোজিং এন্ট্রি অর্থাৎ সমাপনী দাখিলা, 2টাই আমরা জাবেদা দিয়ে দিলাম। 20 সাল শেষ। এখন আমরা চলে যাব 21 সালে চলে যাব। দেখো, 21 সালে যেহেতু আর কোনো নতুন করে কোনো সম্পদ কেনা হয়নি, সো আমরা 21 সালে কোনো ক্রয়ের জাবেদা দিব না। আমাদের জাস্ট লিখতে হবে 21 সালের 31 ডিসেম্বর তারিখে 2টা জাবেদা। আশা করি বুঝতে পেরেছো যে এখন কোন জাবেদা 2টা লিখতে হবে। 20 সালে যে 2টা জাবেদা লিখেছে সেই 2টা জাবেদা এখন লিখবা জাস্ট 21 সালে। দেখো, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে কিন্তু আমাদের 21 সালে জাবেদা অবচয়ের পরিমাণ লিখবো 50,000। দেখো, এই যে বাম সাইডের পেজের নিচে দেখো 21 সাল পরবর্তী বছরগুলোতে অবচয় হবে 50,000 টাকা করে। তোমাদের প্রথম জাবেদা, দ্বিতীয় জাবেদা একইভাবে লিখবো, আয় সারাংশ বা আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। দেখো, অবচয়টা শেষ। আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর শেষ। 2020 এবং 21 সালের আমরা জাবেদা দাখিলা দেখালাম। মোট জাবেদা হলো 5টা। প্রথম বছরে 3টা, দ্বিতীয় বছরে শুধু অবচয়ের জন্য 2টা। প্রথম বছরে যেহেতু ক্রয় করা হয়েছে এই জন্য একটা বেশি হয়েছে।
আশা করি বুঝতে পেরেছো তোমরা খ নাম্বারটা। এখন চলো গ নাম্বারটা শুরু করি। গ নাম্বারটাতে যেটা বলা হয়েছে 2020 এবং 2021 সালের বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন সংক্রান্ত তথ্যাবলীর উপস্থাপন দেখাও। তোমরা ইতোমধ্যে আর্থিক বিবরণী সম্পর্কে প্রাথমিক একটা ধারণা অর্জন করে এসেছো 9-10-এ, যে কোনো সম্পদের যদি অবচয় ধার্য করা হয়, তোমরা কিন্তু আর্থিক বিবরণীতে বিশদ আয় বিবরণীতে কিন্তু অবচয়ের পোস্টিংটা দিয়েছো। একটা রেয়া মিল দেয়া থাকতো, মনে পড়ে কিনা, একটা রেয়া মিল দেয়া থাকতো এবং রেয়া মিলের নিচে কিছু সমন্বয় দেয়া থাকতো। সেই সমন্বয় অবচয়ের বলা থাকতো যে স্থায়ী সম্পদের উপর 10% বা 5% অবচয় ধার্য করো। তাহলে সেই যে অবচয় পার্সেন্ট করে যে অবচয়টা হতো সেটা কিন্তু আমরা পরিচালন ব্যয়, অর্থাৎ মোট মুনাফা থেকে যে আমরা পরিচালন ব্যয় বাদ দিতাম বিশদ আয় বিবরণীতে, ওখানে কিন্তু আমরা পরিচালন ব্যয়ের মধ্যে কিন্তু যে কোনো স্থায়ী সম্পদের অবচয় বা অবলোপন দেখাতাম। তাহলে আমাকে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে অবচয়টা দেখাতে হবে। তাহলে কিভাবে দেখাবো? দেখো ক নাম্বারটা, বিশদ আয় বিবরণী 2020 সালে কিভাবে দেখাবা? দেখো, জাস্ট এরকম একটা কলাম টেনে লিখবা পরিচালন ব্যয়। যেহেতু এই এন্ট্রিটা, এই অবচয়টা শুধুমাত্র পরিচালন ব্যয় দেখাতে হবে, বিশদ আয় বিবরণীতে তো শুধু পরিচালন ব্যয়ের মধ্যেই যায়। তো আমরা পরিচালন ব্যয় বিশদ আয় বিবরণীতে দেখাবো মেশিনের অবচয় 41,667 টাকা। 2020 সাল শেষ, যে তোমাকে 2 বছরের চেয়েছে আর্থিক বিশদ আয় বিবরণীতে দেখাতে। 2021 সালে, সরি 2000 নিচের যে লেখাটা ওটা 2021 সাল হবে আসলে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো দেখো একইভাবে আমরা এখানে মেশিনের অবচয় এখানে কিন্তু 50,000 দেখাবো, অর্থাৎ প্রথম বছরে 41,667 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে এটা পরিচালন ব্যয়ের মধ্যে দেখাতে হবে কত? 50,000 টাকা। এটা কিন্তু আমাদের বিশদ আয় বিবরণীতে এভাবে আমাদের পরিচালন ব্যয় হিসাবে লিখব। নিচের যে 2020 সাল আছে এটা অ্যাকচুয়ালি 21 সাল হবে, এবং বাম সাইডে ওই যে পরিচালন ব্যয় যেভাবে লেখা আছে 20 সালে ওইভাবে লিখতে হবে। টাইপ মিস্টেক হয়ে গেছে হয়তো। তাহলে আমাদের 2020 এবং 21 সালে দেখো বিশদ আয় বিবরণীতে কীভাবে পোস্টিং দিতে হয় সেটা দেখালাম। আমাদের কিন্তু পোস্টিং শুধু বিশদ আয় বিবরণীতে দেখাতে বলেনি, আমাকে আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু মেশিন সংক্রান্ত তথ্য দেখাতে বলছে। তো আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখাবো? দেখো, তোমাদের মনে পড়ে কিনা যে পরিচালন ব্যয়ে যে অবচয়গুলো আমরা দেখিয়েছি, সেই অবচয়ের টাকাটা আমরা আবার পুনরায় কি করেছি আর্থিক অবস্থার বিবরণীতে ওই সংশ্লিষ্ট সম্পদ থেকে আবার পুঞ্জীভূত অবচয় নামে বাদ দিয়েছি। অর্থাৎ রেয়া মিলে যদি আরেকটা অবচয় থাকতো, দুইটা অবচয় অর্থাৎ সমন্বয়ের অবচয় এবং রেয়া মিলের পুঞ্জীভূত অবচয় দুইটা একত্রিত করে আমরা মাইনাস করে দিয়েছি। তো যাই হোক, এখানে একটু বোঝার চেষ্টা করো তোমরা। দেখো আর্থিক অবস্থার বিবরণীর আমরা কলাম টানবো 2 বছরের, কিন্তু প্রথমে সম্পদ সমূহ দেখো। সম্পদ সমূহের মধ্যে 2020 সালে আমি কিভাবে দেখাবো? এটা অবশ্যই মেশিন একটা স্থায়ী সম্পদ, এই জন্য শুধু ওই পার্টটুকু দেখাতে হবে, আমাকে পুরো দেখাতে হবে না। যে চলতি সম্পদ এগুলো তো এখানে নাই, দেখানো যাবে না। আমরা শুধুমাত্র মেশিনটা কিভাবে পোস্টিং দিব সেই অংশটুকু দেখাবো। যেহেতু মেশিনটা স্থায়ী সম্পদের মধ্যে যাবে, এই জন্য আমরা স্থায়ী সম্পদের মধ্যে দেখাবো মেশিন। দেখো স্থায়ী সম্পদ লিখলাম 2020, দেখো লিখলাম মেশিন 5,50,000 টাকা কিন্তু কেনা ছিল, সো 5,50,000 লিখলাম। এখন এইটা থেকে 2020 সালে যে অবচয় হয়েছে 41,667 টাকা মাইনাস করে দাও। তাহলে আমাদের 2020 সালের সম্পদের পরিমাণ থাকবে 5,08,333 টাকা। এটা কিন্তু 2020 সাল কিন্তু ক্লোজ হয়ে গেল, শেষ। 2020 সালে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে এইভাবে দেখাবো। এখন 2021 সালে কী হবে দেখো, 2021 সালে আমরা একইভাবে স্থায়ী সম্পদের মধ্যে মেশিনের মূল্যই 5,50,000ই লিখব। 5,50,000 টাকা লিখে এখান থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব। পুঞ্জীভূত অবচয় অলরেডি এর মধ্যে যতটুকু অবচয় হয়ে গেছে, দেখো প্রথম বছরে অবচয় হয়েছে 20 সালে অবচয় হয়েছে 41,667, এবং 21 সালেও যেহেতু 50,000 অবচয় হয়ে গেছে, যেহেতু 21 সাল শেষে আমরা আর্থিক অবস্থার বিবরণীর মেশিনের মূল্যটা দেখাবো, এই জন্য আমাদের দুইটা অবচয় একত্রিত করে আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের থাকবে কত টাকা দেখো, 4,48,333 টাকা কিন্তু 2021 সাল শেষে কিন্তু আমার মেশিনের মূল্য থাকবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তবে যদি বুঝতে সমস্যা হয় তোমরা বারবার ভিডিওটা দেখতে থাকো, বিশেষ করে এই স্লাইডটা বারবার দেখতে থাকো। একান্তই না বুঝলে তোমরা আমাকে নক করবে, আশা করি সমাধান করে দিতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।